আপনজনকে ছাড়া কোনো কিছুই ভাবা যায় না। তাদের থেকে চিরজীবনের জন্য আলাদা হয়ে যাওয়াটাও খুবই কষ্টকর। তবে তাদের আচমকা ফিরে আসা অনেকের ইচ্ছেতে থাকলেও সেই অবস্থার মুখোমুখি হওয়াটা ভীষণই ভয়ঙ্কর। ট্রুথ অর স্কেয়ারে আজকের এক্সপিরিয়েন্স সেরকমই। পাঠিয়েছেন ইছাপুর থেকে সৌমিলি দেব। কেউ ফিরে এলেও যে ভয় লাগে সেটা এই এক্সপিরিয়েন্সই প্রমাণ করে। আজকের এপিসোডের নাম অষ্টমীর রাত। বাকি অংশ সৌমিলির জবানিতেই। ছোটবেলায় আমার পুজোটা কাটতো মামা বাড়িতে। পঞ্চমী বা খুব বেশি হলে ষষ্ঠীর দিনই আমরা চলে যেতাম। তখন দুই মামা আর মামি, দুই ভাই আর এক বোন নিয়ে মামা বাড়ি পুরো জমজমাট। বিশাল তিনতলায় থাকতেন দাদু দিদিমা। মামা বাড়িতে থাকার বা খেলাধুলোর জায়গার অভাব ছিল না। মাসির বাড়িও ছিল কাছে, মানে হাঁটা পথে 4-5 মিনিট। আমরা গেলেই মাসিরাও সপরিবারে চলে আসতেন, আড্ডা আরো জমত। এই বাড়িতেই থাকতেন আমার মায়ের ঠাকুমা। আমরা তাকে বড় মা বলে ডাকতাম। রীতিমতো অ্যাক্টিভ ছিলেন। জীবনের শেষ 1 মাসই শুধু শয্যাশায়ী হয়ে পড়েন। নাতিপুতিদের অসম্ভব ভালোবাসতেন। পেনশনের টাকা অকাতরে আমাদের মধ্যে বিলিয়ে দিতেন। অদ্ভুতভাবে তিনি মারাও যান পুজোর সময়। একটা অষ্টমীর দিন আমরা সবাই অঞ্জলি দিতে যাব কিনা ভাবছি, কারণ বড়মার শরীর ভালো নেই। তখন বড়মা জোর করে আমাদের পাঠালেন। বললেন, আমার কিছু হবে না, তোমরা অঞ্জলি দিয়ে এসো। না, অঞ্জলি দিলে যাত্রা শুভ হবে না। আমরা আর তার কথা অমান্য করিনি। তিনি সেদিনই গভীর রাতে মারা যান। তখন তার বয়স 86 বা 87। স্বাভাবিকভাবেই সেই পুজোটা আমাদের ভালো কাটেনি। পরের বছর পুজোয় মা যাবেন কি না তাই নিয়ে একটু দোনামোনা করছিলেন। ভাবছিলেন ছুটিতে বেড়াতে যাবেন কোথাও। কিন্তু শেষমেশ দাদু বললেন, দেখ, প্রতি বছর মা অপেক্ষা করতেন পুজোর জন্য। সবাই এক জায়গায় হবে, নাতিপুতির সাথে তার দেখা হবে। জানি তুই মায়ের খুব ক্লোজ ছিলি, তাই তোর ব্যাপারটা মেনে নিতে অসুবিধে হচ্ছে, কিন্তু তুই না এলে বোধহয় মায়ের খারাপই লাগবে। মা শেষ পর্যন্ত মামা বাড়ি গেলেন। আমরা ভাই বোনেরাও সবাই বেশ খুশি। ভেবেছিলাম এই বছরের আড্ডাটা মিস হয়ে গেল বুঝি। বাড়ির পরিবেশ যেমনই হোক, আমরা সবাই এক জায়গায় হলেই হলো। হুল্লোড় করার জন্য পাশের পার্কে পুজো প্যান্ডেল তো রয়েছে। বড়মার ঘরটা তার চলে যাওয়ার পর বন্ধ না করা হলেও কোনো কাজে ব্যবহার করা হয়নি। ঘরটাতে তেমন কিছু ছিলও না। আসবাব বলতে একটা খাট, 2টো আলমারি, একটা বড় বুকশেলফের ওপর একটা টিভি। এই ঘরের খাটে বসলে মুখোমুখি পড়ে একটা দেয়াল, আর তার ওপাশে একটা ছোট 1 ফালি রান্নাঘর। 2-এর মাঝে একটা গড়াদওয়ালা জানলাও রয়েছে। আমি আর আমার মামাতো দিদি ছিলাম একটা দুর্দান্ত টিম। হরিহর আত্মা বললেও কম বলা হয়। এই 1 বছরে দুজনের মধ্যেই প্রচুর গল্প জমে গেছে, সেগুলো শেয়ারও করতে হবে। আমরা যথারীতি ষষ্ঠীর দিন পৌঁছলাম। 2টো দিন দারুণ কাটল। অষ্টমীর দিন বাড়িতে সবারই স্বাভাবিকভাবেই মনটা খারাপ। আমরাও আর বেশি হই হুল্লোড় না করে সেদিন তাড়াতাড়ি শুয়ে পড়লাম। বড়মার ঘরে আমি আর দিদি শুলাম, পাশের ঘরে দাদু দিদিমা। ওই 1 ফালি রান্নাঘরে একটা বাল্ব জ্বলে সারা রাত। সেই বাল্বটাই আসলে নাইট ল্যাম্পের কাজ করে। আমার আর দিদির দুজনের চোখেই সেদিন ঘুম নেই। বড়মার সাথে কাটানো নানান স্মৃতি, নানান ঘটনা নিয়ে দুজনে কথা বলছি। বলতে বলতে কখন ঘুমিয়ে পড়েছি মনে নেই। ঘুম যখন ভাঙল তখনও চারপাশে অন্ধকার। এই ঘরটা বাড়ির ভেতর দিকে, তাই পাশের পার্কের পুজোর আলো বা আওয়াজ এখানে আসে না। বাথরুম যেতে হবে। আমি উঠলাম, আর আমার চোখ গেল ওই দেয়ালে থাকা আয়নাটার দিকে। আমার মনে হলো ভুল দেখছি, কিন্তু চোখ কুঁচকে আরো মন দিয়ে দেখি, না, ঠিকই দেখছি। গড়াদের ওপাশে সেই নিজস্ব কায়দায় শাড়িটা পরে দাঁড়িয়ে রয়েছেন বড়মা।
মুখে সেই পরিচিত হাসি, চশমাটা সেই একইভাবে পরা। বড় মা আমাদের হাতছানি দিয়ে ডাকছেন ডাকছেন। হাসিটা চওড়া হচ্ছে তার মুখে, আর আমার মনে হচ্ছে হৃৎপিণ্ডটা ছিটকে বেরিয়ে আসবে। আমি আমি কোনোভাবে হাত বাড়িয়ে আমার দিদিকে ডাকলাম। দিদি তৎক্ষণাৎ উঠে বসল এবং আমার দৃষ্টি অনুসরণ করে তারও চোখ চলে গেল রান্নাঘরের জানলার দিকে। আমি আবার দেখলাম দিদিকে দেখে বড় মার মুখের হাসিটা আরো চওড়া হচ্ছে, আর আমাদের মনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভয়। বড় মাকে মিস হয়তো আমরা দুজনেই করেছি, কিন্তু ততক্ষণে বুঝে গিয়েছি এভাবে তাকে ফিরে পেতে আমরা চাইনি। আমি দেখলাম বড় মা এবার আমাদের দিকে হাত বাড়িয়ে ডাকছেন। এবার আর পারলাম না, আমরা দুজনেই সজোরে চিৎকার করে উঠি। সেই চিৎকার শুনে সকলে দৌড়ে আসে এবং দেখে যে আমি খাটের ওপর বসে পাথরের মূর্তির মতো ওই জানলার দিকে তাকিয়ে বসে রয়েছি, আর আমার দিদি প্রায় অজ্ঞান। সেই রাতে কোনো রকমে চোখে মুখে জল দিয়ে আমাদের স্বাভাবিক করা হয়। ওই ঘরে আর আমাদের দুজনকে থাকতে দেওয়া হয়নি। আমরা আমাদের মায়ের পাশেই ঘুমোই। কিন্তু পরে আমার মা আর মামি বলেছিলেন আমরা ঘুমোতাম ঠিকই, কিন্তু স্থির হয়ে ঘুমোতে পারতাম না। হয়তো একটা চাপা আতঙ্কে ভুগতাম, আর আমাদের শরীর ঘুমের মধ্যেই থরথর করে কাঁপত। কি করে হতো জানি না, মানে এমনও হয়েছে যে মা ঘুমের মধ্যে আমাদের জড়িয়ে ধরে জিজ্ঞেস করছেন কি হয়েছে কি হয়েছে। ওই সময়টা বড় কঠিন ছিল। অনেকে হয়তো বলবেন চোখের ভুল, কিন্তু বড় মাকে শুধু আমি তো দেখিনি, আমার সাথে দিদিও স্পষ্ট দেখেছিল। আজ আমরা দুজনেই সেটেলড, চাকরি জীবন নিয়ে ব্যস্ত, কিন্তু আজও ওই দিনটার কথা আমাদের দুজনেরই মনে আছে। প্রতি পুজোয় মামাবাড়ি যাওয়া এখন আর হয় না, কিন্তু সেই কথাটা আমরা দুজনে আলোচনা করি প্রতি অষ্টমীতে। আসলে ওই ঘটনার পরপরই মামাবাড়িতে মেরামতির কাজ শুরু হয়। ওই রান্নাঘর আর ওই ছোট ঘর দুটোই ভেঙে পাল্টে ফেলা হয়। আমরাও বুঝি কাউকে মিস করা এক ব্যাপার, কিন্তু এভাবে কাউকে ফিরে পাওয়াটা সবসময় সুখকর হয় না। আমরা অনেক সময় অনেক কিছুই চেয়ে বসি, ভবিষ্যতের কথা চিন্তা না করি, কিন্তু সেই চাওয়াটা সত্যি হয়ে গেলে অসুবিধে আমাদেরই বাড়ে। এই ঘটনাটা সে কথারই প্রমাণ। শুনেই কেমন একটা লাগছে জানেন। শুধু ভাবছি এই ঘটনার মধ্যে পড়ে দুটি অল্প বয়সী মেয়ের কি অবস্থাই না হয়েছিল। ট্রুথ অর স্কেয়ারের ব্যাখ্যা নানাভাবেই করা যায়, কিন্তু এই যে চলে যাওয়া একজন ফিরে এলে ভয়েরই সৃষ্টি বেশি হয়, এই ট্রুথ হয়তো একমাত্র স্কেয়ার দ্বারাই বোঝা সম্ভব। ফিরব পরের এপিসোড নিয়ে খুব শিগগিরই।